মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় রায় ঘোষণা আজ। মাত্র 2.5 মাসেই শেষ হচ্ছে আলোচিত ঘটনার বিচার কাজ। দাবি মানার আশ্বাসে জগন্নাথ শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার, অস্থায়ী হল নির্মাণ, পরিচালন বাজেট বাড়ানো সহ নানা পদক্ষেপের ঘোষণা। অপ্রতুল বরাদ্দে কমছে কৃষিখাতের প্রবৃদ্ধি, পণ্যমূল্যের নেতিবাচক প্রভাব, বাজেটে ভর্তুকি বাড়ানোর পরামর্শ গবেষকদের। এবং কোরবানির ঈদ সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। দা বটি চাপাতি তৈরিতে দিন রাতের ফুরসত নেই চাঁদপুরের কামারপাড়ায়। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি বুশরা জাহানিমা। এবার বিস্তারিত। মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে 8 বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলার রায় আজ। আলোচিত এই মামলার বিচার কাজ অল্প সময়ের মধ্যে শেষ করে রায় দিতে যাচ্ছেন আদালত। ঘটনার মাত্র 2 মাস 11 দিনের মাথায় এই মামলার রায় হতে চলেছে। মঙ্গলবার এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের কাজ মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এদিন নির্ধারণ করেন। এর আগে গত 7 মে এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। ওই দিন শিশুটির ময়না তদন্তের দায়িত্বে থাকা 2 জন চিকিৎসক ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। দাবি মানার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যায় তাদের গণ অনশন ভাঙান ইউজিসি চেয়ারম্যান এস.এম. ফয়েজ আহমেদ। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম বলেন, সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবাসন সংকট নিরসনে দ্রুত অস্থায়ীভাবে স্থাপনা নির্মাণ করা হবে। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। শুক্রবার তৃতীয় দিনের মতো আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবস্থান কাকরাইল মোড়ে। এদিকে বিকাল 4টার পর শুরু হয় গণ অনশন কর্মসূচি। 2 ঘন্টা পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীদের কাছে যান ইউজিসি চেয়ারম্যান এস.এম. ফয়েজ আহমেদ। বলেন, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে, তাদের দাবি পূরণ করা হবে। এ বিষয়ে কথা বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। নিশ্চয়তা দিচ্ছি, আজকে থেকে শুরু করে কেমন আগেও ছিল বলে আমার বিশ্বাস, এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন একটি ফ্যামিলি হিসাবে, একটি পরিবার হিসাবে আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে আমরা অগ্রসর হব। পরে পানি পান করে শিক্ষার্থীদের অনশন ভাঙান ইউজিসি চেয়ারম্যান। বিশ্ববিদ্যালয় পরিচালন বাজেট বৃদ্ধি, আবাসন সংকট নিরসন সহ সব ধরনের দাবির বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাস্তবায়ন করতে আমাদের দাবির বাস্তবিক প্রতিফলন সেটা আমরা ঘটাতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। এবং আমাদের যে দাবিগুলো ছিল, আমাদের প্রত্যেকটি দাবি আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে। প্রায় 50 ঘন্টার অবস্থান কর্মসূচি শেষ করে কাকরাইল মোড় ছেড়ে যান জবির শিক্ষার্থীরা। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। অপ্রতুল অর্থ বরাদ্দের কারণে কৃষিখাতে কমছে প্রবৃদ্ধি। সার, ডিজেলের ঊর্ধ্বমূল্য এবং সেচ খরচ বেড়ে যাওয়ায় কমছে উৎপাদন, যার নেতিবাচক প্রভাব পড়ছে পণ্যমূল্যে। গবেষকরা বলছেন, কৃষকের স্বার্থ বিবেচনায় উৎপাদন ব্যয় কমাতে বাজারে ভর্তুকি বাড়ানোর বিকল্প নেই। কৃষি বাজেট নিয়ে শিহাব উদ্দিনের ক্যামেরায় উষা ফেরদৌসের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় কিস্তি আজ। কৃষি প্রধান দেশের অর্থনীতির অন্যতম প্রাণশক্তি কৃষি ও কৃষক। অভ্যন্তরীণ উৎপাদনে এ খাতের অবদান 12.2%। অথচ গত কয়েক বছরের পরিসংখ্যান বলছে, কৃষি খাতের প্রবৃদ্ধি কমতে কমতে বর্তমানে নেমেছে 2.6%। আগে সে কমতেছে, মনে হয় যে এনা না তো খরচে ওঠে, দাম ওঠে না তো। জানের যে মাঝরি পোকা ধরে, তারপরে আপনার মাছ কাটা ধরে, এগুলোর জন্য ধান খাইয়ে দেখা। সার সুরের দাম, কামলার দাম, জমিনের দাম বেশি দিয়ে রাখতে, এই কারণে আর কি অনপোষণ হয়। 2023-24 অর্থ বছরের সংশোধিত বাজেটে কৃষি খাতে ভর্তুকি বরাদ্দ ছিল 25,644 কোটি টাকা। পরের অর্থ বছরে তা কমে হয় 17,261 কোটি। এতে করে উৎপাদন ব্যাহত হয়, দ্রুতই বেড়ে যায় চালের দাম। কাঁচা ধান কাটতেছে, কাঁচা ধান না কাটলে আবার পানিতে ডুবে যাবে,
এ বন্যা আসার সময় নিজের জমি যদি না থাকে বুঝছেন না, পরের জমি যে বুনি তাহলে নাব না। খরচ আপনার 1000-এর উপরে বইরা জায়গা, কিন্তু বেতন নাকি যে 1000-1200 এরকম। বিষয়টিকে উদ্বেগজনক আখ্যা দিয়ে কৃষি খাতের বৃহত্তর স্বার্থে মোট বাজেটের ন্যূনতম 10% বরাদ্দ এবং 5% ভর্তুকি নিশ্চিত করা প্রয়োজন। আমার কাছে যেটা মনে হয় যে ভর্তুকি প্রতি বছরই কিছু কিছু কমে যাচ্ছে। কৃষকদেরকে যদি ভর্তুকি আমরা না দেই তাহলে কিন্তু ইনপুট কস্ট বেড়ে যাবে এবং কৃষকরা কিন্তু খরচ, মাঠ পর্যায়ে কৃষিকাজ করতে গেলে অনেক খরচ বাড়বে। সেটা হতে পারে সার ক্ষেত্রে, কীটনাশকের ক্ষেত্রে হতে পারে, পাশাপাশি ইরিগেশনের ক্ষেত্রে হতে পারে। বাজেটটা এমনভাবে করতে হবে যেন কৃষকরা ইনপুট কস্ট সহ, মার্কেটিং সহ সব কিছুতে যেন কৃষকরা বেনিফিট পায়। দেশে মূল্যস্ফীতি 3 থেকে নামানোর একমাত্র হাতিয়ার উৎপাদন বৃদ্ধি। এজন্য প্রয়োজন বাজেটে বরাদ্দ বাড়ানো। প্রোডাকশনের চেয়ে প্রায়োরিটি দিতে হবে যে আমাদের পোস্ট হারভেস্ট অথবা আমাদের ভ্যালু এডিশন, এগুলোর ভিতরে আমাদের কত গবেষণা হোক, মাঠ পর্যায়ে হোক, কৃষকদেরকে বেনিফিট দেওয়ার জন্য সেই রকম বাজেট অথবা ভর্তুকি দেওয়া দরকার। দেশের 45% কৃষিজীবী মানুষের জন্য বরাদ্দ মোট বাজেটে 3.4%, যা খাদ্য নিরাপত্তা নিশ্চিতে যথেষ্ট নয় বলে মনে করেন এই বিশেষজ্ঞ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। মাদারীপুরে আড়িয়ালখা নদে পিকনিকের ট্রলার ডুবে নিখোঁজ যুবক সুমন সিপাহীকে উদ্ধারের অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। ভোরে আড়িয়ালখা নদের বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় ডুবুরি দল। নিখোঁজ সুমনের অপেক্ষায় নদের পাড়ে ভিড় করেন স্বজনরা। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে ট্রলার ভাড়া করে নিয়ে আড়িয়ালখা নদের বিভিন্ন এলাকায় ঘুরে আনন্দ উপভোগ করেন স্থানীয় যুবকরা। রাতে ফেরার পথে বাহেরচর কাতলা এলাকায় বিপরীত দিক থেকে বালুবাহী বাল্কহেডের সাথে পিকনিকের ট্রলারটি ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। দর্শক, এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আরিফুর রহমান। আরিফ, উদ্ধার কাজ কেমন চলছে এবং এক্ষেত্রে উদ্ধার কর্মীরা কি বলছেন? গতকাল শুক্রবার বিকেলে একটি পিকনিকের ট্রলারের সাথে একটি বালুবাহী বাল্কহেডের সংঘর্ষ হয়। এই সংঘর্ষ আর পরে এই যে রাতে প্রায় 9টা থেকে 10টার মধ্যে সংঘর্ষে বেশ কিছু ট্রলারের যাত্রী নিখোঁজ হওয়ার পরে যাত্রীরা পারে উঠে যায় এবং একজন যে চালক ছিল ট্রলার, সেই ট্রলারের চালক সুমন ছিল, তিনি নিখোঁজ হয়। সেই গতকাল রাত্রে হওয়ার কারণে ডুবুরি দল, ফায়ার সার্ভিসের টিম তারা আসতে পারেনি। আজকে সকাল ভোর থেকে তারা কিন্তু এই উদ্ধার তৎপরতা চালাচ্ছে। সকাল থেকে এই পর্যন্ত তারা কিন্তু বেশ কয়েকবার এই আড়িয়ালখা নদে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। কিন্তু এর মাঝে কিছু সময় নদীর গভীরতা এবং জোয়ারের কারণে তারা কিন্তু মাঝে মাঝে এই উদ্ধার তৎপরতা। আরিফ, আপনাকে ধন্যবাদ। কোরবানির পশু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন গোপালগঞ্জের প্রান্তিক খামারিরা। জেলার 5টি উপজেলায় 4000-এর বেশি খামারি প্রাকৃতিক উপায় ও দেশীয় পদ্ধতিতে গরু লালন পালন করছেন। বিদেশি গরু আমদানি না হলে লাভবান হবে আশা খামারিদের। মাসুদ পারভেজের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জে এবছর কোরবানির হাটে তুলতে প্রস্তুত করা হয়েছে 39,000 পশু। জেলার 5টি উপজেলায় মোট 4500-এর বেশি খামারি প্রাকৃতিক উপায় গরু লালন পালন করছেন। গরু মোটাতাজা করতে খাওয়াচ্ছেন ঘাস, খড়, গমের ভুসি, ধানের কুড়া, ভুট্টার গুঁড়ো। বিভিন্ন খামারে রয়েছে শাহিওয়াল, জার্সি ও দেশি জাতের ষাঁড় গরু। এবছর গোখাদ্যের দাম বেশি হলেও বিদেশি গরু আমদানি না হলে লাভের আশা করছেন খামারিরা। এই একটা গরু আমি লালন পালন করছি, এর দাম চাইছি 7 লক্ষ টাকা, আর লাইভ ওয়েট 700 কেজি প্লাস আছে। বাড়তি কোনো কিছু খাওয়াইনি, খালি পুরো বেশি এটাই খাওয়াচ্ছি। সারা বছর মোটামুটি গরুর দাম ভালোই থাকে, কিন্তু কোরবানির ঈদ আসলে গরুর দামটা একেবারে কমে যায়। মানে আমাদের মতো প্রান্তিক খামারি যারা আছে, আমরা খুব একটা লসে পড়ে যাই। না আসে তাহলে আমাদের এসে ইনশাআল্লাহ লাভবান হবো। প্রায় 4500 খামারিকে পশু লালন পালনে প্রশিক্ষণ দিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। জেলাবাসী চাহিদা পূরণের পাশাপাশি লাভবান হবেন খামারিরা, জানালেন এই কর্মকর্তা। প্রায় 4500 খামারিদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের মাধ্যমে আমরা এই গরুগুলো তৈরি করছি এবং সুন্দরভাবে স্বাস্থ্যসম্মতভাবে এই গরুগুলো তৈরি করছি এবং আশা করি গোপালগঞ্জে
এই কোরবানি ঈদে মানুষের চাহিদা ফুলফিল করতে আমরা সক্ষম হব এবং এই কোরবানি ঈদে মানুষ সুন্দরভাবে স্বাস্থ্যসম্মতভাবে কোরবানির সময় গরু পাবে। জেলায় এবছর ৩৯,০০০ পশু কোরবানির জন্য প্রস্তুত থাকলেও চাহিদা রয়েছে ৩৬,০০০। বাকি পশু অন্য জেলায় পাঠানো হবে। বুশরাত জাহান, মোহনা সংবাদ। ঈদুল আজহা উপলক্ষে গোপালগঞ্জের খামারিরা গরু হাটে তোলার জন্য পুরোপুরি প্রস্তুত। এ বিষয়ে জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ পারভেজ। মাসুদ, কোরবানির হাটে পশু বিক্রির জন্য গোপালগঞ্জের খামারিদের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন জানাবেন? কোরবানির পশু মোটা তাজাকরণের জন্য সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও ব্যস্ত সময় পার করছেন এখানকার প্রান্তিক খামারিরা। আর এখানকার যে কোরবানি পশু লালন পালন করার জন্য প্রাকৃতিক উপায়ে যে ঘাস, খড় এবং খোল, কুড়া, ভুসি এবং যে প্রাকৃতিক যে খাবার আছে এগুলো খাইয়ে কিন্তু এখানকার পশু লালন পালন করা হচ্ছে। এখানে কিন্তু এখানকার খামারিরা কিন্তু হরমোন জাতীয় কোনো ইনজেকশন বা মানবদেহে ক্ষতি করে এমন কোনো ওষুধ প্রয়োগ না করেই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরুগুলো লালন পালন করছে। এছাড়াও জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী এ জেলায় মোট খামারিরা এবার ৩৯,০০০ গরু মোটা তাজাকরণ করেছে এবং এ জেলার যে চাহিদা আছে সেটা হচ্ছে ৩৬,০০০ যে গরুর চাহিদা রয়েছে। এবং আরো জানিয়ে রাখি যে এ জেলায় খামারিদের পাশাপাশি কিন্তু অনেকে কোরবানির জন্য নিজেদের বাড়িতে একটি ও দুটি করে বিভিন্ন জাতের বড় গরু লালন পালন করেছে কোরবানিতে তারা বিক্রি করে মুনাফা অর্জনের জন্য। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে গোপালগঞ্জ প্রাণী সম্পদ কার্যালয়ের বিরুদ্ধে যে বেশিরভাগ খামারিদের তথ্য অভিযোগ, বেশিরভাগ খামারিরা অভিযোগ করছেন যে প্রাণী সম্পদ কার্যালয় থেকে তাদেরকে কোনো পরামর্শ বা কোনো ধরনের সহযোগিতা, তাদের কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। তবে এ বিষয়ে প্রাণী সম্পদ কার্যালয়ের যে যিনি উপপরিচালক আছেন তিনি আসলে জনবল সংকটের কথা বলে তা এড়ানোর অনেকটা চেষ্টা করেছেন। তবে এখানকার যে খামারি এবং খামারি যারা আছেন তারা কিন্তু বলছেন যে দেশের বাইরে থেকে যদি গরু আমদানি করা না হয় তাহলে কিন্তু এখানকার প্রান্তিক খামারিরা এবার কোরবানির পশু বিক্রি করে লাভবান হতে পারবে। ধন্যবাদ ইমা। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ। কোরবানির ঈদকে সামনে রেখে চাঁদপুরের কামারপাড়ায় ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তা। দিন রাত হাতুড়ির টুংটাং লেগেই আছে কামারপট্টিতে। প্রতিদিন তৈরি করছেন পশু কোরবানির জন্য ব্যবহৃত ছুরি, চাপাতি, দা, বটি সহ নানা সরঞ্জাম। তবে কাঁচামালের দাম বৃদ্ধিতে পরিশ্রমের তুলনায় লাভ কম দাবি কারিগরদের। মোহাম্মদ ফাহাদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে ততই সরব হয়ে উঠছে কামারপাড়া। পশু কোরবানির ছুরি, চাপাতি, দা, বটি সহ মাংস কাটা ও চামড়া ছাড়ানোর বিভিন্ন সরঞ্জাম তৈরি করছেন কর্মকাররা। তাই সারা বছর কাজ না থাকলেও এই সময়টাতে বেশ ব্যস্ত থাকেন তারা। তবে প্রধান কাঁচামাল লোহা ও কয়লার দাম বৃদ্ধি হওয়ায় পরিশ্রমের চেয়ে লাভ অনেক কম দাবি কর্মকারদের। লোহার দাম বাড়ছে, কয়লার দাম বেড়ে গেছে, আমরা রেট দিয়ে ঘষি, রেটটাও দাম অনেক বেড়ে গেছে, সেজন্য এত প্রফিট নাই। আমরা কামার দাম হলে কাস্টমার দৌড় দেয়, কি দাম কয়লার দাম বাইরে আছে, যে কয়লা আসলে 300টা বস্তা, এই বস্তা 700-800টা বস্তা। আমরা তো সারা বছর বৈশাখী থাকি, এখন টুকটাক কাজ কাম আছে। সরকার যে কোনো মালের দামে নিয়ন্ত্রণে আনে তো আমার একটু কিছুটা লাভ হয়। এছাড়া পুরাতন ছুরি, চাপাতি ধার দেওয়ার জন্য কামারপাড়ায় ভিড় করছেন লোকজন। কোরবানির সামনে এজেন্ট দাসির বানাতে আসছে, তাও ছুরি ধার দিতে আইছি। একই সাথে বাজারে বিক্রি হচ্ছে হোগলা পাটি সহ প্রয়োজনীয় সরঞ্জাম। হোগলাগুলো বিক্রি করি 160 টাকা আমাদের কিনা, 180 টাকা 90 টাকার আমরা ঈদাইলে কোরবানিলে বিক্রি করি আর কি। আবার নর্মাল আছে মনে করেন এগুলো 150 টাকা বেশি, 130 টাকা কিনা। ঈদকে সামনে রেখে বাড়ছে স্থানীয় কসাইদের কদরও। 4-5টা গরু করে হাজারকে 120 টাকা 150 টাকা করে নেই। শহরের কাম বেশি, গ্রামের কাম কম। কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসবে ততই বেচা বিক্রি আরও বাড়বে প্রত্যাশা কামারদের। আফরিন পপি, মোহনা সংবাদ।
দর্শক, মাগুরায় ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলার রায়ের বিষয়ে জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, আসামিদেরকে আদালতে আনা হয়েছে এবং আদালতের এখনকার সার্বিক পরিস্থিতি কেমন জানাবেন? খুব সকালেই আসামিদেরকে আদালতে এনে রাখা হয়েছে এবং অতিরিক্ত নিরাপত্তা আদালতে এখানে করা হয়েছে। এখন আমি একটু জানিয়ে রাখতে চাই যে সেটি হলো যে 13 কার্য দিবসের মধ্যেই এই মামলার রায় আজ ঘোষণা হতে যাচ্ছে। বিচার কার্য শেষ করেছে 13 কার্য দিবসে। এর মধ্যে 37 জন সাক্ষী ছিল, সেখান থেকে 29 জন সাক্ষী সাক্ষ্য নিয়েছে 9 কার্য দিবসে। 2 কার্য দিবসের মধ্যে বাদী পক্ষের আইনজীবী যুক্তিতর্ক শেষ করে আজ রায় দিতে যাচ্ছেন। এই বিষয় নিয়েও আমি জেলা মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি যে এত দ্রুত সময়ের মধ্যে বিচার কার্য শেষ করা এটা মানে কতটুকু যুক্তিযুক্ত হচ্ছে সে বিষয় নিয়েও একটি প্রশ্ন যেমন রয়েছে, তেমন দেশব্যাপী বিষয়টি খুব আলোড়ন সৃষ্টি করেছিল, উত্তাল ছিল সারা দেশ। সেখান থেকেও বিবেচনায় নিয়ে পুলিশ প্রতিবেদন এবং সাক্ষীদের সাক্ষ্য এবং মেডিকেল রিপোর্টের উপরে নির্ভর করেই আজ মূলত এই রায় ঘোষিত হতে যাচ্ছে। যে এই শিশু আসিয়ার পরিবার থেকে যেটা জানানো হয়েছে যে আমরা এখনো পর্যন্ত মানে ক্লিয়ার হতে পারছি না যে সকল আসামির সর্বোচ্চ শাস্তি তারা দাবি করেছে সেটা হবে কিনা। এই বিবাদী পক্ষ থেকেও যে তারা বলেছে যে আমরা এখানে ন্যায় বিচার পাচ্ছি না, আমাদেরকে উপরে যে অত্যাচার এবং নির্যাতন করা হয়েছে সেটি আমাদের কাছ থেকে এক পর্যায়ে এই মানে বেইনসাফি যেটা সেটাই করা হয়েছে। তা আমি এই বিবাদী পক্ষের যে একজন সর্বকনিষ্ঠ ব্যক্তি মানে বৃদ্ধা, যে মা একজন তার ভিটে গুড়িয়ে দিয়েছে, তার ঘর নেই, সেখানে তার সঙ্গেও কথা বলেছি। তার বক্তব্য হলো যে ঘটনার সময় আমার যাদেরকে আসামি করা হয়েছে তারা আসলে কেউই বাড়িতে ছিলেন না, তাহলে তাদেরকে এভাবে আসামি করা হয়েছে। এখন সব মিলিয়েই আজকের এই মামলার রায় এখানে ঘোষণা হতে যাচ্ছে। আমরা এবং দেশবাসী তাকিয়ে আছে যে আসলে কি রায় হয়। এখন সাধারণ মানুষের যে চাওয়া সেটা হলো এই রায় একটি যুগান্তকারী রায় হতে হবে। যুগান্তকারী রায়ের মধ্য দিয়ে সারা দেশবাসী এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার জন্য আর নতুন করে দেশে পুনরাবৃত্তি না ঘটে, এই দৃষ্টান্তমূলক শাস্তির দিকেই তাকিয়ে আছে মূলত দেশবাসী। এই আর অল্প কিছুক্ষণের মধ্যেই ইতুসককে আদালতে উঠানো হবে এবং সেখানেই বিজ্ঞ আদালত জাহিদ হোসেনের আদালত সেটা সেখানে তিনি তার রায় ঘোষণা করবেন বলেই আমরা এতটুকু জানতে পেরেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ মাগুরা থেকে। কামরুল, আপনাকে ধন্যবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ের প্রতিনিধিদের তথ্য ও ভিডিও নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিয়ের আগে পরীক্ষা করুন রক্ত, জীবন থাকবে থ্যালাসেমিয়া মুক্ত। এই স্লোগানে মাইজভান্ডারী শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপের আয়োজনে চট্টগ্রামের ফটকছড়িতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী থ্যালাসেমিয়া প্রতিরোধ ও সচেতনতামূলক অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে দোষীদের শাস্তি নিশ্চিত সহ ঢাবি উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়ার নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পাবনার আটঘরিয়ায় বিএনপি জামায়াতের সংঘর্ষে জামায়াতে ইসলামের অফিস ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে আটঘরিয়া উপজেলা জামায়াতে ইসলাম। আশার শিক্ষা কর্মসূচির অংশ হিসাবে নওগাঁয় পত্নীতলা উপজেলার গগনপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে আশা গগনপুর ব্রাঞ্চ। বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অফিসার্স ক্লাবে মা ও শিশু সহায়তা বাস্তবায়ন নির্দেশিকা নিয়ে উপজেলা কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ফেনীর ছাগলনাইয়ার উত্তর সদর ফুলছড়ি খালপাড় সড়কের মিয়াজিপাড়া অংশে গার্ডওয়াল নির্মাণ, ব্রিজ ও সড়ক সংস্কারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। জয়পুরহাট শহরে আধুনিক প্রযুক্তি নির্ভরযোগ্য ইউএস বাংলা ডিজিটাল চক্ষু হাসপাতালের উদ্বোধন করা হয়। নাটোরের গুরুদাসপুরে সোনার বাংলা ফাউন্ডেশন বাংলাদেশ, আগে দেশ ও এন্ডারলি কেয়ার বাংলাদেশের যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। নতুন আঙ্গিকে উদ্বোধন করা হয় ফরিদপুরের জিএম মডেল টিচার্স ট্রেনিং কলেজ। এতে উপস্থিত ছিলেন শিক্ষক সহ অন্যান্যরা। বুশরাত জাহান, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বিমান অভিযানের বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় নিহত হয়েছেন ১১৫ ফিলিস্তিনি, আহত হয়েছেন অন্তত ২১৬ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছে, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করা এই অভিযানের লক্ষ্য, এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে গাজায়। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দাবি মেনে নেওয়ার ঘোষণায় শেষ হলো আন্দোলন। অধিকারের প্রশ্নে সমঝোতা নয়, নারীর ডাইককে মৈত্রযাত্রা। ঠেলে পাঠানোর চেষ্টা, বিজয়নগরে বিজেপি ও স্থানীয়দের তৎপরতায় পিছু হটল বিএসএফ। ৮ মাসে ১৯২ একর জমি, ২৮ ভবন ও ৩৮ ফ্ল্যাট জব্দ। দৈনিক ইত্তেফাক, ভাঙছে ৫১টি পরিবার, শিথিল হচ্ছে বন্ধন। ন্যায়ভিত্তিক দেশ গড়ার সংগ্রামে হাল না ছাড়ার অঙ্গীকার, ৩ দফা দাবিতে নারীর ডাকে মৈত্রীযাত্রা। আসছে বাজেট ২০২৫-২৬, ন্যূনতম করের চাপ বাড়ছে। ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, বললেন প্রধান উপদেষ্টা। সমকাল, বিএনপির সঙ্গে দূরত্ব কমছে না জামায়াতের। সব দাবি পূরণের ঘোষণায় সরে গেলেন শিক্ষার্থীরা। ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা, শাহবাগ থানা ঘেরাও সহপাঠী শিক্ষার্থীদের। বাংলাদেশ প্রতিদিন, কোন দিকে যাচ্ছে রাজনীতি, অন্দরমহলে নানান মেরুকরণ, হিসাব নিকাশ ভিন্ন হলেও লক্ষ্য সবার এক। দ্য ইকোনমিস্টের প্রতিবেদন, হাসিনার ক্ষমতাচ্যুতির ৯ মাস পার হলেও বড় পরিবর্তন হচ্ছে না। এনসিপি জামায়াতের দূরত্ব বাড়ছে। ৭ কলেজের শিক্ষার্থীরা আবার রাজপথে নামছেন। যুগান্তর, নানামুখী সংকট, রাজনৈতিক দল ও বিশ্লেষকদের অভিমত, নির্বাচনের পথেই সমাধান। সাম্য হত্যায় উত্তাল ঢাবি, শাহবাগ থানা ঘেরাও, আসামি গ্রেফতারের আলটিমেটাম। দাবি মেনে নিল সরকার, জবি শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার। দ্য ডেইলি স্টার, প্রাইভেট এয়ারলাইন্স caught in a bind, 10 private carriers operated over the past 2 decades, now only 2 runnings. Will not back down on our rights. Thousands of women march for equality, justice. Country heading in right direction, Yunus tells The Economist. দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় রায় ঘোষণা আজ। মাত্র 2.5 মাসেই শেষ হচ্ছে আলোচিত ঘটনার বিচার কাজ। দাবি মানার আশ্বাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন প্রত্যাহার, অস্থায়ী হল নির্মাণ, পরিচালন বাজেট বাড়ানো সহ নানা পদক্ষেপের ঘোষণা। অপ্রতুল বরাদ্দে কমছে কৃষিখাতের প্রবৃদ্ধি, পণ্য মূল্যে নেতিবাচক প্রভাব, বাজেটে ভর্তুকি বাড়ানোর পরামর্শ গবেষকদের। এবং কোরবানির সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা, দা, বটি, চাপাতি তৈরিতে দিন রাতের ফুরসত নেই চাঁদপুরের কামারপাড়ায়।
এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ 1 নজরে। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।